গ্রাম্য পোস্ট অফিসের নড়বড়ে টেবিলের সামনে বসে পোস্টমাস্টার কাজ করছে। নাম বিমল চন্দ্র গঙ্গোপাধ্যায়। ঘড়িতে ঠং ঠং করে 10টা বাজতেই বাইরে ঝমঝম শব্দ শোনা গেল। রানার ডাক নিয়ে এসেছে। রানার তার ডাকের ব্যাগ টেবিলের উপর রাখল। বাবুকে প্রণাম করে কপালের ঘাম মুছল। ডাকবাবু ব্যাগের শিলমোহর পরীক্ষা করে দেখলেন। রানার তামাক খেতে বাইরে চলে গেল। অফিস এখন জনশূন্য। পিয়নেরা রান্না খাওয়া সেরে নিচ্ছে। ব্যাগের মুখটা কেটে বিমল টেবিলের ওপর উপুর করে ধরল। চিঠিপত্র আর পার্সেলের সঙ্গে একটা বিখ্যাত মাসিক পত্রিকার 5-6টা প্যাকেটও বেরোল। একটা প্যাকেট তুলে নিয়ে বিমল তার ড্রয়ারের মধ্যে রেখে দিল। এটা সে বাড়িতে নিয়ে যাবে। খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে গল্প আর প্রেমের কবিতা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। বিমল এবার চিঠির গাদার মধ্যে থেকে 4-5টা চিঠি বের করে দেরাজের মধ্যে লুকোল। সবই খামের চিঠি। ছেলেদের হাতের লেখায় মেয়েদের নামে ঠিকানা লেখা। এগুলোও সে বাড়িতে নিয়ে গিয়ে জল দিয়ে খুলে পড়বে। শুধু প্রেমের গল্প কবিতা পড়ে তার মন ভরে না। প্রেমের চিঠি পড়তেও সে খুব ভালোবাসে। এটা সে একটা নির্দোষ আমোদ বলেই মনে করে, কারণ চিঠিগুলো সে নষ্ট করে না, আবার জুড়ে পরদিন বিলির জন্য পিয়নদের দিয়ে দেয়। গত 6 মাসে রোজই এমনভাবে চিঠি চুরি করাটা তার একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। 10:30 বাজল। পিয়নেরা একে একে এসে টেবিলের দুপাশে বসে গেল। বিমল বিভিন্ন গ্রামের চিঠি বিলি করে দিতে লাগল। আমাদের এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প পোস্টমাস্টার। গল্প পাঠে দেবব্রত ব্যানার্জি, পরিচালনা সৌভিক সাহা। শুরু হচ্ছে পোস্টমাস্টার। যা শীত পড়েছে বাবু, আজ তাড়াতাড়ি কাজ সেরি বাসা যেতে পারলি বাঁচি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। এই নে শোন, আজ তুই মাটিয়ারি গ্রামে যাবি, আর তুই যাবি কুমুদপুরে। আর এই যে তোর সব চিঠি আজ রসুলপুরেই। বিমলের বাড়ি যশোর জেলার এক গণ্ড গ্রামে। স্কুলের প্রত্যেকটা ক্লাসে 2-3 বছর করে কাটিয়ে বিমল যখন এন্ট্রান্স পরীক্ষা দিতে তৈরি হল, তখন তার বেশ ভালো মতো গোঁফ দাড়ি গজিয়ে গেছে। বয়স তখন 22 বছর। গ্রামের লোকে বলেছিল, আরে বাবা, বিমল যেদিন পাস করবে সেদিন পূবে সূর্য পশ্চিম দিকে উঠবে। এমন মন্তব্যের যথেষ্ট কারণও ছিল। গ্রামের যত বখাটে ছোকরাই ছিল বিমলের বন্ধু। গাঁজা তো অনেক দিন ধরেই চলছিল। তাদের থিয়েটারের রিহার্সালে যে বোতলও গোপনে আমদানি হতো তারও অনেক প্রমাণ আছে। কিন্তু যা অভাবনীয় সেটাই ঘটে গেল। বিমল 3rd ডিভিশনে পাশ করল, অথচ সূর্যদেব গ্রামের লোকের ভবিষ্যৎবাণীর কোনো খাতিরই করলেন না। বিমল দেখতে সুপুরুষ, কিন্তু খারাপ স্বভাবের জন্য তার বিয়ে হয়নি। তার এক আত্মীয়ের সঙ্গে পোস্টাল সুপারিনটেন্ডেন্টের বিশেষ যোগাযোগ ছিল। তারই সুপারিশে সে চাকরি পেয়ে গেল। এই মাস 6 হল সে মহেশপুর পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার হয়ে এসেছে। পিয়নরা যে যার ব্যাগ ভরে নিয়ে রওনা হয়ে গেল। বিমল মাসিকপত্র আর চিঠিপত্রগুলো হাতে নিয়ে বেরিয়ে অফিসে তালা দিয়ে দিল। তারপর সোজা বাড়িতে। বামুন মা, রান্নার কত দূর? রান্না শেষ, তুমি চান করে এসো বাবা। ঠিক আছে। বিমলকে খাইয়ে যখন বামুনমা চলে গেলেন, তখন বেলা প্রায় 12টা। বিমল পান চিবোতে চিবোতে শোবার ঘরে এলো। 1 গ্লাস জল আর 1খানা ছুরি নিয়ে বিছানার পাশের ছোট টেবিলটার ওপর রাখল। তারপর বিছানায় বসে বালিশের তলা থেকে মাসিক পত্রিকা আর চিঠিগুলো বের করে আনল। জলে আঙুল ভিজিয়ে প্রত্যেকটা চিঠির মুখে বেশ করে বুলিয়ে বুলিয়ে সেগুলো টেবিলের ওপর রেখে মাসিক পত্রিকার মোড়ক ছিঁড়ে ফেলল।
পাতা উল্টোতে উল্টোতে মাঝে মাঝে তাকিয়ে দেখতে লাগল কোনো চিঠির মুখের জল শুকিয়েছে কিনা। মাঝে মাঝে আবার ভিজিয়ে দিতে লাগল। সময় হয়েছে বুঝে পত্রিকা রেখে ছুরির ফলা চিঠির মুখে ঢুকিয়ে উল্টো দিকে চাপ দিয়ে চিঠিগুলো খুলে ফেলল। প্রথম চিঠিটা বের করে দেখল তার সঙ্গে একটা 10 টাকার নোট। বাবা, আজ বউনি তো মন্দ হলো না। নোটটা বালিশের তলায় গুঁজে বিমল চিঠির ভাঁজ খুলল। বাবা, প্রাণেশ্বরী বলে সম্বোধন। কলকাতা থেকে এক বিরহী স্বামী তার বিরহের যন্ত্রণার বর্ণনা দিয়েছে। বিমল আর একটা চিঠি খুলল। তারপর পূজনীয় পিসিমা সম্বোধন দেখে রেগে বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিল। 3 নম্বর চিঠি খুলল। এই লোকটার চিঠি সে আগে পড়েছে, তাই আগেকার কথা সে জানত। মেয়েটির নাম চারুশীলা। সে বাল্য বিধবা। এই মহেশপুর গ্রামে তার বাড়ি, সম্ভবত শ্বশুর বাড়ি। বাপের বাড়ি কলকাতায়। কলকাতার এই ভদ্রলোকের সঙ্গে তার প্রেম। ভদ্রলোককে চিঠির শেষে কখনো নিজের নাম লিখতে দেখেছে বলে মনে পড়ে না। লিখে তোমার প্রেমাকাঙ্ক্ষী, তোমার ভালোবাসা, তোমার সে, এমন সব মাথা মুন্ডু। গত 3-4 মাস ধরে এমন প্রেমপত্র চলছে। বিমল চিঠিটা পড়তে শুরু করল। আমার হৃদয়েশ্বরী, গতকাল তোমায় চিঠি দিয়েছি যে শনিবার রাত্রে গিয়ে তোমাকে নিয়ে আসব, কিন্তু শনিবারে যাওয়া হয়ে উঠবে না। পরদিন রবিবার নিশ্চয়ই যাব। তুমি আমাদের আগের কথা মতো রাত ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সামনে এসে দাঁড়াবে। আমি মন্দিরের পাশের বটগাছের ছায়ায় লুকিয়ে থাকব। তুমি আসলে তোমাকে সঙ্গে নিয়ে কলকাতায় আসব। বিদ্যাসাগর মশাইয়ের আইন অনুযায়ী আমাদের বিয়ের সমস্ত আয়োজন আমি করে রেখেছি। পুরোহিতও ঠিক করা আছে। সোমবার দিন আমাদের বিয়ে। উকিল ব্যারিস্টারদের পরামর্শও নিয়েছি। তারা বলেন, যদি তোমার শ্বশুরবাড়ির কেউ এ নিয়ে মামলা করতে আসে, তবে তোমার বয়স যে 18 বছরের বেশি আর তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে এসেছিলে, সেটা প্রমাণ করতে পারলেই কেউ আর আমাদের ছুঁতে পারবে না। তাই আমি রেজিস্ট্রি অফিস থেকে তোমার জন্মদিনের সার্টিফিকেটের কপিও জোগাড় করেছি। সব দিক দিয়েই আটঘাট বাঁধা রইল। রবিবার সন্ধেবেলা ট্রেনে রওনা হয়ে রাত 10টার মধ্যে তোমাদের গ্রামে চলে আসতে পারব। ভগবানের নাম নিয়ে বাড়ি থেকে বেরিও। আশা করি তাঁর আশীর্বাদে আমাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। আমার বাড়িতে তুমি লক্ষ্মী হয়ে এসো। আমার হৃদয়ে বসে আমায় চিরসুখী করো। ইতি তোমার মঞ্জুর। বাবা, চিঠিটা পড়ে বিমল নিজের মনে বলে উঠল, কি চমৎকার! এ যে রীতিমতো একটা নোভেলি ব্যাপার। বাহ বাহ বাহ, চারুশীলা, ব্রাভো! জিতা রহো বাবা। 3 চিয়ার্স ফর চারুশীলা। বেশ বেশ, বরের কাছে তুমি যাবে। গড ব্লেস দি হ্যাপি পেয়ার। তোমাদের বিয়েতে আমায় নেমন্তন্ন করবে না বাবা? লুচি খেয়ে আসতাম। বাবা। তারপর বিমল বাকি চিঠি দুটো পড়ে দেখল। এই 6 মাসের মধ্যে সে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 1000 খানেক প্রেমপত্র পড়ে ফেলেছে। সে জানে বৈধ প্রেমের চিঠির থেকে অবৈধ প্রেমের চিঠিতেই বেশি মজা। চিঠিগুলো আবার জুড়ে রেখে বিমল মাসিক পত্রিকাটা পড়তে আরম্ভ করল। পড়তে পড়তে আস্তে আস্তে সেটা তার হাত থেকে খসে পড়ল। তখন সে পাশ ফিরে পাশবালিশে পা দিয়ে আরামে নাক ডেকে ঘুমোতে লাগল। দুপুরবেলা অন্যান্য গ্রাম থেকে পিয়নরা নিজের গ্রামে ফিরে আসলে
বিমল তাদের থেকে মানি অর্ডার রেজিস্ট্রি দেখে নিয়ে খাতাপত্র লিখতে আরম্ভ করল। কাজ শেষ হতেই ডাক দিল, ওরে কে আছিস? এদিকে আয় তো দেখি একবার। আগে বাবু বলুন। শোন, এক্ষুনি যা গিয়ে হরেনের দোকান থেকে একটা বোতল নিয়ে আয় তো। আর শোন, চাদরের ভেতরে বেশ করে লুকিয়ে আনবি কিন্তু বোতলটা, হ্যাঁ বুঝেছিস? আগে হ্যাঁ। ঠিক আছে, এবার যা। আর শোন, হ্যাঁ বাবু। করিমদ্দিকে আমার কাছে একবার ডেকে দিয়ে যাস, যা। ঠিক আছে বাবু। বলে বিমল সরকারি তহবিল থেকে তার ভৃত্যের হাতে ৬টা টাকা দিল। একটু পরে পিয়ন করিমদ্দি শেখ এসে পড়ল। হুজুর ডেকেছেন নাকি? হ্যাঁ, আজ একটা ফাউলের কারি বানিয়ে দিতে পারবে? কেন পারবো না হুজুর, নিশ্চয়ই পারবো, আপনি হুকুম তো করেন। ভেরি গুড, এই নাও টাকা। দেন। আর শোনো, হ্যাঁ বেশ মোটা তাজা দেখে একটা মুরগি কিনে এনো। আচ্ছা। আর বেশ ভালো করে একটু লঙ্কা বাটা দিও, আমরা বাঙাল মানুষ তো ঝালটা একটু বেশি খাই। সে আর বলতি হুজুর। বিমল সরকারি ক্যাশ বাক্স থেকে তাকেও 1টা টাকা দিল। নাও, যেটুকু বাঁচবে তোমার। কাজ শেষ হলে ক্যাশ থেকে আরও 3 টাকা নিয়ে দুপুরে পাওয়া সেই 10 টাকার নোটটা ক্যাশ বাক্সে রেখে ক্যাশ পূরণ করল। ক্যাশ মিলিয়ে লোহার সিন্দুকে বন্ধ করে অফিস ঘরে চাবি দিয়ে বাড়ি গেল। তখন সন্ধে হয়ে এসেছে। বামুন মা, আমার শরীরটা না আজ কেমন ম্যাচ ম্যাচ করছে বুঝলে। তাই ভাবছি রাতে আর ভাত খাবো না, খান কতক পরোটা ভেজে রেখে দিও তো। আর শোনো, এসব তরকারি ফরকারি বেশি কিছু করার প্রয়োজন নেই, তুমি বরং খান কত কড়া করে আলু ভেজে দিও তো। আচ্ছা বাবা। যাও। রাত 8টা বাজতেই বামুনমা পরোটা আর আলু ভাজা বিমলের শোবার ঘরে রেখে বাড়ি চলে গেলেন। আধ ঘন্টা পরে বিমল এসে রামচরণকে ডেকে জিজ্ঞেস করল, এই রামচরণ, করিমদ্দি এসেছিল? এসেছিল তো, ওই যে রেখে গেছে। বিমল দেখল একটা বড় বাটিতে তার ফাউল কারি ঢাকা রয়েছে। রামচরণকে বিদায় করে শোবার ঘরে এসে ঢুকল। দেওয়ালে একটা ল্যাম্প জ্বলছিল। আলোটা বাড়িয়ে দিয়ে বোতল আর গ্লাস বের করে বিছানার পাশে সরকারি টেবিলের ওপর রাখল। জুতো মোজা ছেড়ে বিছানার ধারে বসে বোতল খুলে ফেলল। এক গ্লাস খেয়ে বেহালাটা বাজাতে লাগল। একটা গান বাজিয়ে আরেক গ্লাস খেয়ে বেহালা রেখে দিল। ভাবল সেই মজার চিঠিটা আরেকবার পড়তে হবে। দেওয়াল আলমারি খুলে চিঠিগুলো বের করে চারুশীলার চিঠিটা বেছে নিল। এ বাবা, জুড়ে ফেলেছি দেখছি। কুছ পরোয়া নেই চারুশীলা, ফের খুলবো। বিমল টলতে টলতে বিছানায় এসে বসল। কে চাঁদ, তুমি জল খাবে না ব্র্যান্ডি? গ্লাসে খানিকটা ব্র্যান্ডি ঢেলে আঙুলে একটু নিয়ে চিঠির মুখ ভিজিয়ে দিল। যা, তোর চিঠি জন্ম সার্থক করে দিলাম। হ্যাঁ, ছিঁড়ে গেলি, কাল পিলি হবি কি করে রে শালা? যা, জাহান্নামে যা। চিঠি খুলে বিমল আবার পড়তে শুরু করল। আমার হৃদয়েশ্বরী। চিঠি রেখে বুকে হাত দিয়ে চোখ বুজে অভিনেতার ভঙ্গিতে বলতে লাগল, হৃদয়েশ্বরী। হৃদয় আমার জ্বলে গেল, পুড়ে গেল, খাক হয়ে গেল। আর একটু খাই। বলে চোখ খুলে গ্লাসের বাকিটুকু গিলে ফেলে চিঠিটা কুড়িয়ে নিয়ে আবার পড়তে আরম্ভ করল। কিন্তু ততক্ষণে
তার জিভ জড়িয়ে এসেছে। নেশা হলে সে আর স উচ্চারণ করতে পারত না, শয়ের জায়গায় ছ বলতো। বিশেষ একটা জায়গা জোর দিয়ে পড়তে লাগল। কিন্তু শনিবারে তো যাওয়া হয়ে উঠবে না। পরদিন রবিবার নিশ্চয়ই যাব। তুমি আমাদের কথা না, তুমি আমাদের আগের কথা মতো রাত ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে শিব মন্দিরের সামনে এসে দাঁড়াবে। চিঠি রেখে আরেকটু খেয়ে গম্ভীর মুখে কি যেন ভাবতে লাগল। আধ বোঝা চোখে মাথা নাড়তে নাড়তে বলতে লাগল, না 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 না, এ চিঠি তো তুমি পাবে না মনি। আমি খামখানায় যে ছিঁড়ে ফেলেছি। তুমি শনিবারে রাত 12টায় এসে শিব মন্দিরের কাছে দাঁড়াবে তো? তার আছার পথ চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়বে। বসে তারপর শুয়ে পড়বে। কিন্তু সে তো আর আসবে না প্রাণের ছড়ি। অলরাইট, আমি যাব, গিয়ে তোমায় বলবো, ওঠো হে সুন্দরী, তব পায়ের যোগ্য নহে ধরণী। তুমি কেন ধুলায় পতিত? তুমি চলো, আমার সঙ্গে চলো, চলো, তুমি আমার হৃদয়ের ছড়ি হবে। হৃদয়ের ছড়ি না ছুরি? হৃদয়ের ছড়ি। তুমি কিন্তু আমার হৃদয়ে ছুরি হয়ে যেও না। চোখ খুলে বিমল নিজের রসিকতায় মুগ্ধ হয়ে একটু হাসল। গ্লাসের বাকিটুকু খেয়ে আবার চিঠিটা নিয়ে পড়তে বসল। ভগবানের নাম নিয়ে বাড়ি থেকে বেরিও। আশা করি তার আশীর্বাদে আমাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। তুমি আমার বাড়িতে লক্ষ্মী হয়ে এসো, আমার হৃদয়ে বসে আমায় চির সুখী করো। চির সুখী। চিঠি রেখে বিমল বলতে লাগল, ভালো কথা, চির সুখী করবে। কিন্তু দাদা, শুধু কি তোমারই হৃদয় শূন্য? আমারও যে তাই ভাই। আমার সব শূন্য, সব। আমার হৃদয় শূন্য, প্রেম নেই, গৃহ শূন্য, স্ত্রী নেই, বাক্য শূন্য, টাকা নেই। আমার সব শূন্য। মহাবম বম ভোলেনাথ শূন্য। তবে শনিবার রাত 12টায় আমি যাব। হ্যাঁ, আমি যাব তোমার মন্দিরের কাছে
বট গাছের নিচে আমি লুকিয়ে থাকব। আমি লুকিয়ে থাকব। চারুশীলাকে নিয়েছে আমার এই শূন্য গৃহ, শূন্য হৃদয় সব পূর্ণ করব। তুমি হচ্ছ বিঘ্ন বিনাশনের বাপ। তাকে তাকে সাবধান করে দিও, যদি কোনো বাধা বিঘ্ন ঘটে তোমার জ্যেষ্ঠ পুত্রকে এর জন্য রেসপন্সিবল হতে হবে। এই আমি ছাপ বলে রাখলাম। আমি যাব। বিমল বিছানায় জোরে একটা ঘুষি মেরে চোখ খুলল। আবার খানিকটা মদ গলায় ঢেলে হাত নেড়ে বক্তৃতার মতো করে বলতে লাগলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা ভাবছ এখন বেটা মদের খেয়ালে এইসব বকছে, কাল বেটার এইসব কিছুই মনে থাকবে না। তা নয়, তা নয়। हम जाएगा, अलवक्त जाएगा, ঢেকে जाएगा, ঢেকে। আমায় চিনতে পারবে না। তারপরে এই বাছা এনে হৃদয়ের ছড়িকে বন্দিনী বানাবো, আদরে যত্নে মিষ্টি কথায়। মেয়ে লোককে বশীভূত করতে কতক্ষণ জেন্টলম্যান? আর আমার এই যে চেহারাটা, এই যে স্মার্ট চেহারা, সেটা কি কোনো কাজে লাগবে না? সেটা দিয়েই তো বশীভূত করব হৃদয়ের ছড়িকে। এখন একটু ছোঁয়া যাক, মাতাল বিমল বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। কোথায় রইল তার পরোটা, আর কোথায় তার সাধের ফাউলকারি? এদিকে চারুশীলার চিঠির একটু ইতিহাস বলে রাখা দরকার। রসুলপুর গ্রামে সত্যিই একজন চারুশীলা দাসী আছে, কিন্তু চিঠির ওপর শ্রীমতী চারুশীলা দাসীর নাম আর ঠিকানা লেখা থাকলেও চিঠিটা আসলে তার জন্য নয়। চিঠি না খুলে চারুশীলা শাড়ির মধ্যে লুকিয়ে সেই চিঠি পাশের বাড়িতে তার সখী বনলতাকে দিয়ে আসে। এটাই তাদের গোপন বন্দোবস্ত। বনলতার জন্ম হয়েছিল কলকাতা শহরে, মামার বাড়িতে জন্মেছিল। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে মামার বাড়িতে মানুষ। মামা বড়লোক ছিলেন, নিজের মেয়েদের সঙ্গে বনলতাকেও লেখাপড়া শিখিয়েছিলেন, বিয়েও দিয়েছিলেন। কিন্তু মাস কয়েক পরেই বনলতার স্বামী মারা যায়। তারপর বনলতার মামা তাকে আরও লেখাপড়া শেখাতে থাকেন। গত বছর উইল করে তাকে 20,000 টাকার কোম্পানির কাগজ দিয়ে মামা মারা যান। এদিকে যে লোকটি বনলতাকে চিঠি দেয় তার আসল নাম নরেন্দ্রনাথ মণ্ডল, শিক্ষিত আর উদার চরিত্রের লোক। বার্মায় তার সেগুন কাঠের ব্যবসা, কলকাতায় তার ব্রাঞ্চ অফিস। বনলতার মামা শ্রাদ্ধের অনুষ্ঠানে বনলতার সঙ্গে তার পরিচয় হয়। তারপর থেকে সে রোজই বনলতাদের বাড়িতে আসতে থাকে। তারপর যা হয় আর কি, প্রথমে চোখ, তারপর মন মজে। সব শুনে বনলতার মামাতো ভাইয়েরা নরেনের সঙ্গে তাদের বিধবা বোনের বিয়ে দেবেন বলেও ঠিক করেন। কিন্তু এই সমস্ত খবর ক্রমশ রসুলপুর গ্রামে এসে পৌঁছল। 20,000 টাকার উইলের কথাও
আগেই পৌঁছেছিল। বনলতার শ্বশুরমশাই কলকাতায় গিয়ে মহা হাঙ্গামা করে তার বিধবা পুত্রবধূকে ফিরিয়ে নিয়ে আসেন রসুলপুরে। বনলতা ম্রিয়মাণ হয়ে পড়ে। পরে পাশের বাড়ির চারুশীলার সঙ্গে তার বন্ধুত্ব হয়। চারু তার স্বামীর মত নিয়ে বনলতার সঙ্গে তার প্রেমিকের চিঠি বিনিময় করতে রাজি হয়। বিমল যে চিঠিটা চুরি করেছিল তাতে লেখা ছিল, গতকাল তোমায় চিঠি দিয়েছি যে শনিবার রাত্রে গিয়ে তোমাকে নিয়ে আসব। সেই চিঠি যথা সময়ে চারুর হাতে আসে। সে বনলতাকে সেই চিঠি দিয়েও আসে। কিন্তু পরদিন দুপুরবেলা বনলতার শাশুড়ি সেই চিঠি পড়ে ফেলেন আর তার স্বামীকেও দেখান। আজ আসুক না পাজি, উচিত মতো শিক্ষা দেওয়া যাবে। বনলতার শ্বশুর তার দুজন বন্ধুকে রাত্রিবেলা খাবারের জন্য নেমন্তন্ন করেন। খাওয়া যখন শেষ হল তখন রাত 11টা। অন্যদিন রাত 10টা বাজতে না বাজতেই বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। আজ বনলতা ছটফট করছে, কিন্তু বাড়ির সকলে জেগে। শাশুড়ি ননদরা তাকে চোখে চোখে রেখেছে। ওদিকে রাত 12টার একটু আগে বনলতার শ্বশুর তার দুজন বন্ধুর সঙ্গে লাঠি আর দড়ি নিয়ে শিব মন্দিরের পেছনে গিয়ে লুকিয়ে থাকলেন। একটু পরেই ওভারকোট পরে মাথায় আর মুখে মাফলার জড়িয়ে বিমল আস্তে আস্তে এসে বটগাছের ছায়ার ভেতরে দাঁড়াল। বিমল আসতেই তিনজন মিলে তার মাথায়, বুকে, পায়ে কিল, চড়, ঘুষি আর লাথি মারতে মারতে তাকে মাটিতে ফেলে দিল। মারের চোটে বিমল আগেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। তিনজন তখন বিমলের হাত আর পা দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেলল। বেটা বেঁচে আছে তো না মরে গেছে? না, নিঃশ্বাস তো পড়ছে। এখন এখানে কি করা যায়? এখানেই পড়ে থাকবে? না না, আমাদের বাড়ির কাছে কেন? শেষে কোনো পুলিশের হাঙ্গামায় পড়বো নাকি? তাও তো বটে। চল, বেটাকে নিয়ে দূরে কোথাও ফেলে রেখে আসা যাক। আচ্ছা, এই দেশলাইটা জাল তো দেখি। দেখি তো লোকটা কে। এ কি? এ তো মহেশপুরের পোস্টমাস্টার। এখানে এলো কি করে? দেশলাই পড়ে গেল। আবার অন্ধকার। তখন তিনজনে ফিসফিস করে পরামর্শ চলতে লাগলো। আর এই বেটাই বা এখানে এলো কেন? যে বেটার আসার কথা ছিল সেই বেটা এলো না কেন? সেই তো। আরে সে যাই হোক, এখন চল তো একে মহেশপুর পোস্ট অফিসের বারান্দায় শুইয়ে দিয়ে আসি। আচ্ছা, সেই ভালো। তখন বিমলের অচেতন দেহ বয়ে নিয়ে চলল। পল্লীগ্রামের পথ, রাত্রিবেলা। রাস্তায় আলো নেই, কোথাও কোনো মানুষও নেই। এদিকে শীতে খোলা বারান্দায় পড়ে থেকে ঘণ্টা 2 পরেই বিমলের জ্ঞান ফিরে এলো। সেই দড়ি বাঁধা অবস্থায় পড়ে পড়ে সে নানা রকম ফন্দি ফিকির ভাবতে লাগল। আস্তে আস্তে ভোর হল। একজন পিয়নকে সেদিকে আসতে দেখে বিমল ক্ষীণ গলায় ডাক দিল, ওরে শুনছিস? এইদিকে এদিকে 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 একবার আয়। কি ব্যাপার বাবু, কি হয়েছে? ডাকাতি রে, ডাকাতি। এই দড়িগুলো খোল, আগে আমার প্রাণটা বাঁচা বাবা। পিয়ন ছুটে গিয়ে অন্য পিয়নদের ডেকে আনল। সবাই মিলে বিমলের হাত পায়ের বাঁধন খুলে দিল। শোন, এই আমার বুক পকেট থেকে চাবিটা নে তো, নে নে। এবার গিয়ে ওই ডাকঘরটা খোল, আর খুলে মেঝের উপর আমায় শুয়ে দিয়ে তারপরে থানায় গিয়ে একটা খবর দিয়ে আয় যা। দারোগা প্রথমে তোদেরই জবানবন্দি নেবে। তাড়াতাড়ি কর বাবা, আস্তে আস্তে আস্তে। চল চল। ঠিক আছে বাবু। কি বলবো বাবু? আরে কি আবার বলবি রে বাবা, গর্তব। যা জানিস, যা দেখেছিস সবই বলবি।
আস্তে করে আমায় নিয়ে চল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবু, এই চল চল। পিয়নরা যখন চলে গেল তখন আলো হয়ে গেছে। বিমল টলতে টলতে উঠে সরকারি লোহার সিন্দুক খুলল। তার মধ্যে 542 টাকা ছিল। সেগুলো সমস্ত বের করে রুমালে বেঁধে বাড়িতে গিয়ে নিজের ট্রাঙ্কে লুকিয়ে রাখল। তারপর ফিরে এসে পোস্ট অফিসের মেঝেতে আগের মতোই শুয়ে রইল। দুদিন পরে কলকাতার কাগজে ছাপা হলো, ভয়ঙ্কর ডাকাতি, পোস্ট অফিস লুট। গত শনিবার রাত্রে 24 পরগনার মহেশপুর গ্রামের পোস্ট অফিসে ভয়ানক ডাকাতি হয়ে গেছে। পোস্টমাস্টার বিমল চন্দ্র গঙ্গোপাধ্যায় রাত 11টার সময় ডাকঘরে বসে হিসাব মেলাচ্ছিলেন। পিয়নেরা তার আগেই চলে গিয়েছিল। 5-6 জন যুবক হঠাৎ ডাকঘরের মধ্যে ঢুকে বিমলবাবুর ওপর চড়াও হয়। পোস্টমাস্টার সরকারি টাকা দিতে না চাওয়ায় একজন পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় জোরে প্রহার করে। অন্যরা তাকে মাটিতে ফেলে তার বুকে বসে মুখে কাপড় গুঁজে মুখ বেঁধে ফেলে। হাত পা দড়ি দিয়ে বেঁধে চাবি খুঁজতে থাকে। চাবি পেয়ে লোহার সিন্দুক খুলে আগের দিনের ক্যাশ 542 টাকা নিয়ে সিন্দুক বন্ধ করে পোস্টমাস্টারকে বাইরের বারান্দায় এনে শুইয়ে দেয়। তারপর অফিস ঘর তালা বন্ধ করে চাবির গোছা পোস্টমাস্টারের পকেটেই ভরে দিয়ে তারা পালিয়ে যায়। শেষ পর্যন্ত ডাকাতের কেউই ধরা পড়েনি। বিমল প্রাণ তুচ্ছ করে সরকারের টাকা বাঁচাতে চেষ্টা করেছিল, এই বিশ্বাসে সদাশয় গভর্নমেন্ট তাকে ইন্সপেক্টর পদে প্রমোশন দিলেন। রবিবার রাত্রে নরেন যথাস্থানে এসে অনেকক্ষণ অপেক্ষা করে কলকাতায় ফিরে যায়। বনলতা তাকে চিঠিতে এখানকার সমস্ত ঘটনা জানিয়েছিল। এর মাসখানেক পরে একদিন দুপুরে বনলতা পালিয়ে গিয়ে রেল স্টেশনের নরেনের সঙ্গে দেখা করে। দুই বাড়িতে অনেক ছুটোছুটি হয়েছিল, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। নরেনের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প পোস্টমাস্টার। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে দেবব্রত ব্যানার্জি। বিমল সৌমিক মৈত্র। বামুনমা শ্রমনা রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে সৌমিক মৈত্র, দেবব্রত ব্যানার্জি, বিজয় সাউ ও আরও অনেকে। রেকর্ডিং সুরজিৎ গাঙ্গুলি। সাউন্ড ডিজাইন অ্যান্ড পিজিএম গোপাল দাস। পোস্টার অলিপা। গল্পের অডিও রূপান্তর সূত্রধার এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আপডেট পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।